ভৌতবিজ্ঞান মাধ্যমিকের নামটা শুনলেই যে সাবজেক্টটা নিয়ে সবার আগে ভয় লাগে, তাই না? মাথায় খালি ঘুরতে থাকে, বাপরে, এত সূত্র, এত বিক্রিয়া, এত অঙ্ক, কি করে সব মনে লাগব? পরীক্ষার হলে গিয়ে যদি সব গুলিয়ে ফেলি। দেখো, এই ভয়টা কিন্তু একদম স্বাভাবিক, প্রায় সবারই হয়। কিন্তু আমি কথা দিচ্ছি, আজকের পর এই ভয়টা আর থাকবে না। আমরা একসাথে এটাকে জয় করব। এটা কিন্তু শুধু কোনো সাজেশন বা টিপস দেওয়ার আলোচনা নয়, এটা হলো একটা কমপ্লিট স্ট্র্যাটেজি, একটা পুরো গাইডলাইন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে ঢুকে কনসেপ্টগুলো এমনভাবে ক্লিয়ার করব যাতে ভৌতবিজ্ঞান আর ভয়ের কারণ থাকবে না, বরং এটাই হবে তোমাদের সবচেয়ে বেশি স্কোর করার সাবজেক্ট। তো চলো, একদম রেডি হয়ে নাও এই জার্নিটার জন্য। মাধ্যমিক 2026-এ ভৌতবিজ্ঞানের 90% মার্কস তোমাদের পকেটে। হ্যাঁ, ঠিকই শুনছো। এটা কিন্তু শুধু একটা কথার কথা না বা স্বপ্ন নয়। যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি আর একটু পরিশ্রম করা যায় তাহলে এটা একদম সম্ভব। আজ আমরা কি করতে চলেছি জানো? প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে একদম খুঁটিয়ে বিশ্লেষণ করব। শুধু এটাই বলবো না যে কোনটা ইম্পর্ট্যান্ট, বরং কেন ইম্পর্ট্যান্ট আর কিভাবেই বা সেটা সহজে মনে রাখা যায় সেটাও বলে দেব। আমাদের আজকের মিশনটা হলো ভৌতবিজ্ঞানের ভিতটা মানে বেসটা এমনভাবে পাকা করে দেওয়া যাতে কোয়েশ্চেন পেপার হাতে পেলেই মনে হয়, আরে এ তো সব আমার জানা। তাহলে আর দেরি কিসের? চটপট খাতা কলম নিয়ে বসে পড়ো। আমাদের মিশন মাধ্যমিক 2026 কিন্তু আজ এই মুহূর্তে থেকেই স্টার্ট। তো আমাদের আজকের পুরো মিশনে প্ল্যানটা কি? চলো একবার দেখে নিই। প্রথমে আমরা আসব বেসিক ট্রেনিংয়ে, মানে যেখান থেকে সহজ নম্বরগুলো তোলা যায়। এরপর আমাদের কোর অপারেশনস মানে ফিজিক্স আর কেমিস্ট্রির আসল জায়গাগুলো দেখব। তারপর থাকবে কিছু স্পেশাল মিশন, যেখানে ল্যাব আর অর্গানিক কেমিস্ট্রির কথা বলবো। আর সবশেষে আলোচনা করব চূড়ান্ত কৌশল নিয়ে, মানে কিভাবে পরীক্ষায় লিখে জয়টা নিশ্চিত করবে। চলো শুরু করা যাক। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, বেসিক ট্রেনিং। এই সেকশনে আমরা সিলেবাসের সেই পার্টগুলো নিয়ে কথা বলবো যেগুলো সত্যি বলতে তুলনামূলকভাবে অনেক সোজা, আর যেখান থেকে নম্বর তোলাটা প্রায় গ্যারেন্টেড। মানে এই চ্যাপ্টারগুলোতে জাস্ট একটু মন দিলেই ফুল মার্কস চলে আসবে, আর তোমাদের টোটাল স্কোরটা শুরুতেই অনেকটা বেড়ে যাবে। প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। দেখো, এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কিন্তু আসে না বললেই চলে, তাই আমরা এখান থেকে শুধু কয়েকটা বাছাই করা টপিকই পড়ব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ওজোন স্তর ধ্বংসে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকাটা কি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সিএফসি যখন ওপরে ওঠে তখন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির ধাক্কায় ওটা ভেঙে যায় আর তৈরি করা একটা খুব অ্যাক্টিভ ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুটাই হলো আসল ভিলেন। ওটা একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করে আর একাই লক্ষ লক্ষ ওজোন অণুকে ভাঙতে থাকে। বিক্রিয়াটাও খুব সোজা। প্রথমে ক্লোরিন ওজোনের সাথে জুড়ে সিএলও আর অক্সিজেন বানায়। তারপর এই সিএলও আবার ভেঙে গিয়ে ক্লোরিনটাকে ফ্রি করে দেয়, আর ওই ফ্রি ক্লোরিনটা আবার নতুন করে ওজোন ভাঙতে চলে যায়। এই সাইকেলটা চলতেই থাকে। এটা ভালো করে বুঝতে হবে। এর সাথে গ্রিনহাউস এফেক্টের ফলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার দুটো তিনটে খারাপ প্রভাব, যেমন বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জল বাড়ছে, এগুলো জেনে রাখবে। আর হ্যাঁ, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলে? কারণ ওটা দেখতে বরফের মতো, কিন্তু ওর মধ্যে মিথেন গ্যাস ভরা থাকে, যেটা দপ করে জ্বলে ওঠে। তাই একে জ্বালালে মনে হয় যেন বরফেই আগুন লেগেছে। ব্যাস, এই চ্যাপ্টারের জন্য এইটুকুই। এর পেছনে 2 নম্বরের বেশি সময় একদম নষ্ট করবে না। আচ্ছা, এবার আসি গ্যাসের আচরণ চ্যাপ্টারে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে অঙ্ক আসবেই আসবে। তবে অঙ্কে যাওয়ার আগে দুটো গ্রাফ আমাদের খুব ভালো করে বুঝতে হবে। একটা বয়েলের সূত্রের আর একটা চার্লসের সূত্রের। বয়েলের সূত্রে কি হয়? টেম্পারেচারটা ফিক্সড থাকে আর প্রেশার বাড়ালে ভলিউম কমে। মানে পি আর ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাই পিভি গ্রাফটা হয় একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। আর চার্লসের সূত্রে এখানে প্রেশারটা ফিক্সড, ভলিউমটা টেম্পারেচারের সাথে সাথে বাড়ে। কিন্তু গ্রাফটা যদি সেলসিয়াস স্কেলে আঁকা হয় তাহলে ওটা একটা স্ট্রেট লাইন হবে, যেটা পেছনের দিকে বাড়ালে -273°C গিয়ে মেশে। এই পয়েন্টটাকেই তো আমরা পরমশূন্য উষ্ণতা বলি, তাই না? আর এই পুরো চ্যাপ্টারের হার্ট বা হৃৎপিণ্ড হল আদর্শ গ্যাস সমীকরণ পিভি = nRT। এই ফর্মুলা দিয়ে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, কোনো ছাড় নেই। আর এখানেই একটা ওয়ার্নিং, একটা মারাত্মক ভুল যেটা প্রায় সবাই করে। গ্যাসের অঙ্কে হাত দেওয়ার আগে ফার্স্ট কাজ হলো টেম্পারেচারটাকে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়া। ফর্মুলাটা একদম সোজা, সেলসিয়াসের সাথে জাস্ট 273 যোগ করে দেবে। ধরো কোয়েশ্চেনে দেওয়া আছে 27°C। তুমি যদি তাড়াহুড়ো করে পিভি = nRT-তে টি এর জায়গায় 27 বসিয়ে দাও, ব্যাস অঙ্কটা ওখানেই শেষ, সরাসরি 0 পাবে। তোমাকে কি করতে হবে? T = 27 + 273 মানে 300 কেলভিন বসাতে হবে। এই ছোট্ট একটা ভুলের জন্য পুরো নম্বরটা চলে যেতে পারে, তাই এই ব্যাপারে কিন্তু খুব খুব সাবধান। ওকে, বেসিক ট্রেনিং শেষ। এবার আমরা ঢুকছি আমাদের মিশনের কোর অপারেশনে, ফিজিক্স অ্যাসল্ট।
দেখো ফিজিক্স বা পদার্থবিদ্যা পাঠটা থেকেই কিন্তু সবচেয়ে বেশি কনসেপচুয়াল প্রশ্ন আর অঙ্ক আসে। সত্যি বলতে এই অংশটা যার দখল যত ভালো তার 90% পাওয়ার চান্সও তত বেশি। তাই চলো এবার আলো আর চলতরিৎ এই দুটো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো একদম মন দিয়ে বুঝে নেওয়া যাক। আলো বা লাইট চ্যাপ্টার থেকে এই 4টে টপিককে কোনোভাবেই ছাড়া যাবে না। এগুলোকে বাদ দেওয়া মানে নিজের নম্বর নিজে কমানো। 1 নম্বর, অবতল দর্পণে সদ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের ছবিটা। কখনো এটা যখন অবজেক্টটাকে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখা হয়। এর রশ্মিচিত্রটা কিন্তু একদম নিয়ম মেনে, মানে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, এই নিয়মগুলো মেনে পরিষ্কার করে পেন্সিল দিয়ে আঁকা প্র্যাকটিস করতেই হবে। 2 নম্বর, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে তার চ্যুতি কেন শূন্য হয় সেটার প্রমাণ। কারণটা কি? কারণ আলো দুবার বেঁকে, কিন্তু শেষমেশ যে রশ্মিটা বেরোয় সেটা প্রথম রশ্মিটার সমান্তরাল থাকে। ছবি এঁকে এটা দেখাতে হবে। 3 নম্বর, প্রিজমের চ্যুতিকোণের প্রমাণটা, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা পরীক্ষায় আসার চান্স মারাত্মক বেশি, ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর 4 নম্বর হলো চোখের ত্রুটি। মায়োপিয়া মানে কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরেরটা পায় না, তার জন্য লাগে অবতল লেন্স। আর হাইপারমেট্রোপিয়া মানে দূরেরটা দেখে কিন্তু কাছেরটা ঝাপসা, তার জন্য লাগে উত্তল লেন্স। এই দুটোর কারণ আর প্রতিকারের ছবিসহ ব্যাখ্যাটা রেডি রাখতেই হবে। এবার চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকেও প্রশ্ন গ্যারেন্টিড। প্রথমত ওহমের সূত্র V ইজ ইকুয়াল টু IR, আর এর VI গ্রাফটা কেমন হয়? মূলবিন্দুগামী একটা স্ট্রেট লাইন। দ্বিতীয়ত জুলের সূত্র, মানে H ইজ ইকুয়াল টু I স্কোয়ার্ড RT। এই সূত্রগুলোর বিবৃতি আর ফর্মুলা দুটোই লাগবে। এরপর যেটা থেকে একটা অঙ্ক আসবেই সেটা হলো রোধের সমবায়। শ্রেণী সমবায়ের ফর্মুলা R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, আর সমান্তরাল সমবায়ের 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এই দুটো ফর্মুলা দিয়ে তুল্য রোধ বের করার একটা সহজ অঙ্ক ধরে রাখো আসবেই। আর লাস্ট পার্ট হাউজহোল্ড সার্কিট। আর্থিং কেন দরকার? সোজা কথায় ইলেকট্রিক শক থেকে বাঁচানোর জন্য। এটা এক্সট্রা কারেন্টকে মাটিতে পাঠিয়ে দেয়। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? এর রোধ বেশি কিন্তু গলনাঙ্ক কম, যাতে বেশি কারেন্ট গেলেই ওটা গলে গিয়ে সার্কিটটাকে বাঁচায়। আর হ্যাঁ, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটাও একবার দেখে রেখো। বেশ, ফিজিক্সের কঠিন পার্টটা তো গেল। এবার আমাদের মিশনের দ্বিতীয় কোর অপারেশন, কেমিস্ট্রি ডিকোড। আমি জানি কেমিস্ট্রি নামটা শুনলেই অনেকের মনে হয় এ তো সব মুখস্থ করার জিনিস, কিন্তু বিশ্বাস করো এটা একদমই সত্যি না। কেমিস্ট্রির প্রত্যেকটা জিনিসের পেছনে একটা সলিড যুক্তি বা লজিক আছে। একবার যদি ওই লজিকটা ধরে ফেলতে পারো না, তাহলে কেমিস্ট্রি সবচেয়ে সোজা লাগবে। চলো আমরা সেই লজিকগুলোকেই খুঁজে বের করব। পর্যায় সারণী, এই চ্যাপ্টারের আসল মজাটা হলো এর ধর্মগুলো বোঝা, মুখস্থ করা নয়। যেমন ধরো, একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ কেন কমে? খুব সিম্পল লজিক, কারণ নিউক্লিয়াসের চার্জ বাড়ছে কিন্তু নতুন কোনো শেল বা কক্ষ যোগ হচ্ছে না। ফলে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলোকে আরও জোরে নিজের দিকে টানছে আর সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আবার একটা গ্রুপের ওপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে। কেন? কারণ প্রতি ধাপে একটা করে নতুন কক্ষ যোগ হচ্ছে। ঠিক এই লজিক দিয়েই তড়িৎঋণাত্মকতা বা আয়নান শক্তির পরিবর্তনগুলো মনে রাখতে হবে। আর হ্যাঁ, মেন্ডেলিফের পর্যায় সূত্র আর আধুনিক পর্যায় সূত্রের মধ্যে পার্থক্যটা কি? মেন্ডেলিফ বলেছিলেন পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে, আর আধুনিক সূত্রটা হলো পারমাণবিক ক্রমাঙ্কের উপর। এই বেসিক ডিফারেন্সটা জানতেই হবে। আর একটা সাজেশন দিই, হ্যালোজেন মৌল গ্রুপ 17 আর নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18 এর পজিশনগুলো একটু মুখস্থ করে রেখো, খুব কাজে দেবে। রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন প্রায় প্রতি বছর আসে, সেটা হলো লুইস ডট গঠন আঁকা। ব্যাপারটা কি? এটা হলো একটা ছবি যেখানে দেখানো হয় একটা মলিকিউলের আটমগুলো কিভাবে জুড়ে আছে আর কার কাছে কটা লোন পেয়ার ইলেকট্রন আছে। চলো জলের উদাহরণটা দেখি। H2O, অক্সিজেনের বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন আর হাইড্রোজেনের 1টা। অক্সিজেনের দরকার আরও 2টো ইলেকট্রন আর প্রত্যেকটা হাইড্রোজেনের দরকার 1টা করে। তো ওরা কি করে? অক্সিজেন ওর 2টো ইলেকট্রনকে 2টো হাইড্রোজেনের সাথে শেয়ার করে, ব্যাস বন্ডিং হয়ে গেল। আর অক্সিজেনের যে বাকি 4টে ইলেকট্রন পড়ে রইল ওগুলো লোন পেয়ার হিসেবে থেকে যায়। এই ছবিটাই হলো লুইস ডট। তোমাদের জন্য 4টে সাজেশন দিচ্ছি: মিথেন CH4, কার্বন ডাইঅক্সাইড CO2, জল H2O আর সোডিয়াম ক্লোরাইড NaCl। প্রথম 3টে সমযোজী আর NaCl হলো তড়িৎযোজী, যেখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়। এই 4টে প্র্যাকটিস করে গেলে একটা কমন পাওয়ার চান্স কিন্তু খুব বেশি। আয়নীয় আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, এটাও একটা খুব কমন প্রশ্ন। পয়েন্টগুলো মুখস্থ না করে কারণটা বোঝো, দেখবে এমনিই মনে থাকবে। আয়নীয় যৌগগুলো পজিটিভ আর নেগেটিভ আয়ন দিয়ে তৈরি, তাই না?
এদের মধ্যেকার আকর্ষণ বলটা মারাত্মক স্ট্রং। এই শক্তিশালী বন্ডিং ভাঙতে প্রচুর এনার্জি লাগে, তাই এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই খুব হাই হয়। উল্টোদিকে সমযোজী যৌগগুলো অণু বা মলিকিউল দিয়ে তৈরি, এদের মধ্যেকার আকর্ষণ বলটা অনেক দুর্বল, তাই অল্প তাপেই গলে যায় বা ফুটতে শুরু করে, মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর দ্রাব্যতা, আয়নীয় যৌগগুলো সাধারণত জলে গুলে যায়, আর সমযোজী যৌগগুলো সাধারণত জলে গলে না। ব্যাস, এই 3টে পয়েন্ট কারণসহ বুঝিয়ে লিখলেই ফুল মার্কস। কোর অপারেশন শেষ, এবার সময় আমাদের স্পেশাল মিশনের। এই পার্টে এমন কিছু চ্যাপ্টার আছে যেখানে কনসেপ্ট বোঝার সাথে সাথে কিছু জিনিস একটু মনেও রাখতে হবে। কিন্তু ভয় পেও না, আমরা সব কিছু মুখস্থ করতে যাব না। আমরা স্ট্র্যাটেজিক্যালি শুধু সেই জায়গাগুলোতে ফোকাস করব যেগুলো পরীক্ষার জন্য মাস্ট ডু। ল্যাবরেটরিতে গ্যাস প্রস্তুতি থেকে দুটো গ্যাস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অ্যামোনিয়া NH3 আর হাইড্রোজেন সালফাইড H2S। অ্যামোনিয়া তৈরির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পোড়া চুন মিশিয়ে গরম করা হয়। এর সমীকরণটা প্র্যাকটিস করতে হবে। আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, অ্যামোনিয়াকে শুকানোর জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হলো পোড়া চুন বা CaO। কেন? কারণ অ্যামোনিয়া নিজে একটা ক্ষারীয় গ্যাস। ওকে যদি অ্যাসিড দিয়ে শুকাতে যাও, যেমন H2SO4, তাহলে তো ওরা নিজেদের মধ্যেই বিক্রিয়া করে ফেলবে। তাই ক্ষারীয় গ্যাসকে শুকাতে ক্ষারীয় জিনিসই লাগে। ঠিক উল্টোটা হয় H2S এর ক্ষেত্রে। ওটা একটা অ্যাসিডিক গ্যাস, তাই ওকে শুকাতে P2O5 এর মতো পদার্থ ব্যবহার করা হয়। লজিকটা মনে রাখলেই উত্তরটা সোজা। এবার আসি সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর শিল্প উৎপাদনে, যেটাকে আমরা স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেস বলি। এর ধাপগুলো পরপর মনে রাখতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সেকেন্ড স্টেপটা, যেখানে সালফার ডাইঅক্সাইড SO2 থেকে সালফার ট্রাইঅক্সাইড SO3 তৈরি হয়। এইখানে দুটো জিনিস মাস্ট লিখতেই হবে। অনুঘটক হল ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 আর তাপমাত্রা হল প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো কথা না লিখলে নম্বর পাবে না। এরপর ওই SO3কে গাঢ় H2SO4 এ মিশিয়ে ওলিয়াম বানানো হয়, আর তারপর জল মিশিয়ে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। ধাতুবিদ্যা বা মেটালুর্জি থেকে একটা প্রশ্ন প্রায় ফিক্সড, সেটা হলো বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের নাম আর সংকেত। এই 4টে তোমাদেরকে মনে রাখতেই হবে। লোহার জন্য হেমাটাইট, কপারের জন্য কপার পাইরাইটস, জিঙ্কের জন্য জিঙ্ক ব্লেন্ড আর অ্যালুমিনিয়ামের জন্য বক্সাইট। এর মধ্যে অ্যালুমিনিয়ামের বক্সাইট Al2O3 × 2H2O আর লোহার হেমাটাইট Fe2O3, এই দুটো সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে। সুতরাং এই দুটো কোনোভাবেই ভোলা চলবে। এরপর আসছে সংকর ধাতু। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে, যেমন পিতল কি দিয়ে তৈরি, তামা আর জিঙ্ক। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি, তামা আর টিন। আর ডিউরালুমিন হল অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু। এগুলো মনে রাখতে হবে। আর লোহার মোর্চে আটকানোর জন্য যে গ্যালভেনাইজেশন করা হয়, সেটা কি? ওটা আর কিছুই না, লোহার ওপর জিঙ্কের একটা কোটিং বা আস্তরণ দেওয়া। সোজা ব্যাপার। আর এবার আসছে সেই চ্যাপ্টারটা যেটাকে নিয়ে সবার সবচেয়ে বেশি ভয়, জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি। কিন্তু আমি বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখান থেকে মাত্র কয়েকটা নির্দিষ্ট ধরনের প্রশ্নই ঘুরে ফিরে আসে, যেমন IUPAC নাম, অ্যাসিটিক অ্যাসিডের নাম ইথানোয়িক অ্যাসিড, ইথাইল অ্যালকোহলের নাম ইথানল। এগুলো জেনে রাখতে হবে। তারপর হলো আইসোমেরিজম বা সমাবয়বতা, মানে ফর্মুলা এক কিন্তু স্ট্রাকচার আলাদা। যেমন ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার, দুজনেরই ফর্মুলা C2H6O, কিন্তু এরা দুটো একদম আলাদা জিনিস। আর ফাইনালি পলিমার। পলিথিনের মনোমার কি? ইথিন। টেফলনের মনোমার কি? টেট্রাফ্লুরোইথিন। আর PVCর পুরো নামটা হলো পলিভাইনাইল ক্লোরাইড। ব্যাস, এই কয়েকটা জিনিস টার্গেট করে পড়লেই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে নম্বর তোলা কোনো ব্যাপারই না। তো কি পড়তে হবে সেটা তো আমরা পুরোটা জেনে নিলাম, কিন্তু আসল খেলাটা তো পরীক্ষার খাতায়, তাই না? শুধু সব প্রশ্নের উত্তর জানলেই কিন্তু 90% আসে না। সেই উত্তরটাকে ঠিকমতো প্রেজেন্ট করাটাও ততটাই জরুরি। তাই এবার আমরা চলে এসেছি আমাদের মিশনের একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, ফাইনাল স্ট্র্যাটেজি। চলো দেখে নেই কিভাবে উত্তর লিখলে পরীক্ষকের মন জয় করে পুরো নম্বরটা পাওয়া যায়। এই 4টি নিয়ম হলো তোমাদের তুরুপের তাস। এগুলো ঠিকঠাক মানলে নম্বর বাড়তে বাধ্য। 1 নম্বর, ইউনিট বা একক। যে কোনো অঙ্কের ফাইনাল উত্তরে একক লেখা মাস্ট। রোধের পর ওহম, ক্ষমতার পর ওয়াট, এগুলো লিখতে একদম ভুলবে না। না লিখলে নম্বর কিন্তু কাটা যাবেই। 2 নম্বর, ডায়াগ্রাম বা চিত্র। বিশেষ করে আলো বা চলতরিতের প্রশ্নে যেখানেই সম্ভব পেন্সিল দিয়ে পরিষ্কার করে ছবি আঁকবে আর প্রত্যেকটা পার্ট লেবেল করে দেবে। একটা ভালো ছবি কিন্তু অনেক লেখার কাজ করে দেয়। 3 নম্বর, পয়েন্ট করে উত্তর লেখা। লম্বা লম্বা প্যারাগ্রাফের বদলে 1, 2, 3 এভাবে পয়েন্ট করে উত্তর লিখবে। এতে খাতা দেখতেও ভালো লাগে আর পরীক্ষকেরও পড়তে সুবিধা হয়। আর 4 নম্বর ফাইনাল টিপ, কিওয়ার্ড আন্ডারলাইন করা।
তোমার উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর তলায় নীল পেন দিয়ে একটা দাগ দিয়ে দেবে। এটা পরীক্ষকের চোখে পড়বে আর উনি বুঝবেন যে তুমি কনসেপ্টটা জানো। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমার খাতাটাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। একটা কথা সবসময় মনে রাখবে, পরীক্ষার ভয়টা কিন্তু মাত্র কয়েকদিনের, কিন্তু আজকে আমরা যা যা শিখলাম, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, এই জ্ঞানটা কিন্তু সারা জীবন তোমাদের সাথে থাকবে। আজকের এই পুরো আলোচনাটা ছিল তোমাদের অস্ত্রাঘাতটা সাজিয়ে দেওয়ার মতো। সব অস্ত্র তোমাদের হাতে তুলে দিয়েছি, এবার সেই অস্ত্রগুলো ব্যবহার করে লড়াই করার দায়িত্ব, মানে প্রস্তুতি নেওয়ার দায়িত্ব তোমাদের। তাই ভয়টাকে সাইডে সরিয়ে রেখে ফুল কনফিডেন্স নিয়ে আজ থেকেই এই মিশনে নেমে পড়ো, সাফল্য আসবেই। আজকের এই পুরো আলোচনার পর যদি তোমাদের মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার বা টপিক নিয়ে আরও ডিটেলসে আলোচনা করলে ভালো হয়, তাহলে একদম দেরি না করে নিচে কমেন্টে আমাকে জানাও। তোমাদের কোন চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে, কোনটা নিয়ে আগে আলোচনা চাই, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি পরের আলোচনাগুলো তৈরি করব। আমি সবসময় তোমাদের সাহায্য করার জন্য আছি। তাহলে আর কি, আমাদের মিশন মাধ্যমিক 2026-এর প্রস্তুতি কিন্তু আজ থেকেই ফুল ফোর্সে স্টার্ট হয়ে গেল। আশা করি এই লম্বা আলোচনার পর ভৌত বিজ্ঞানের ভয়টা তোমাদের মন থেকে অনেকটাই কমে গেছে, আর কি করতে হবে তার একটা পরিষ্কার রোডম্যাপ তোমরা পেয়ে গেছো। এবার শুধু এই পথটা ধরে নিয়মিত প্র্যাকটিস করে যাও। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে রইল অল দ্য বেস্ট।